হবিগঞ্জ শহরে যেতে পারেনি এনসিপি নেতারা, হামলা মারধরের মামলা নিতে লিখিত অভিযোগ। তারেক রহমানের সফরের অধীর অপেক্ষায় ভারত, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত, চলছে সম্ভাব্যতা যাচাই। ঢাকায় গ্যাস সংকটে ভোগান্তি কমছে না, এলএনজির মজুদ বাড়াতে নতুন ভাসমান টার্মিনালের সিদ্ধান্ত। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। পুলিশি বাধায় হবিগঞ্জ শহরে যেতে পারেনি এনসিপি নেতারা। নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা নিতে লিখিত অভিযোগ দিয়েছে বাহুবলের কামাইছড়া পুলিশ ক্যাম্পে। এর আগে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দিনভর জেলা জুড়ে ছিল উত্তেজনা। পৌর এলাকায় জারি ছিল 144 ধারা। নিরাপত্তা চেক করা, আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে বুধবার দুপুরে যাত্রা করে এনসিপি নেতাকর্মীরা। শ্রীমঙ্গলে প্রবেশ করতেই রাস্তা আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। শেষে বাধা পেরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে এনসিপির গাড়িবহর, কিন্তু কিছু দূর না যেতেই হবিগঞ্জের বাহুবল এলাকায় ফের আটকে দেয় পুলিশ। এসবে নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তায় বসে পড়েন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ সবাই। ক্ষোভ প্রকাশ করেন আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে। পরবর্তীতে বাহুবলের কামাইছড়া পুলিশ ক্যাম্পে পুলিশ সুপারের কাছে মঙ্গলবারের হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ দেন। মৌলভীবাজার থেকে রওনা দেওয়ার সময় আমাদের প্রথমে 400 পুলিশ দিয়ে তারা প্রতিহত করেছে। আমরা সেই ব্যারিকেড ভেঙেছি। বালু ট্রাক্টর রাস্তায় বিজিবি বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে। আমরা রাস্তায় বসেছিলাম। বাধা দিয়েছে কয়েক দফায়। আমাদের মাহমুদা মিতু ওনার গায়ে হাত তুলেছে পুলিশ, এবং কিন্তু আমরা বলেছি মামলা না নিয়ে আমরা মাঠ ছাড়বো না, আমরা হবিগঞ্জ ছাড়বো না। হবিগঞ্জের মাটিতে প্রয়োজন আমাদের লাশ পড়ে থাকবে, কিন্তু আমরা মামলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং একটা পর্যায়ে পুলিশ মামলা করতে আমাদেরকে এই ক্যাম্পে নিয়ে এসেছে। আমরা অভিযোগ দায়ের করেছি, তারা 2 ঘন্টার মধ্যে, রাতের মধ্যে বলেছে মামলার কোর্ট দিবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে জানমালের ক্ষতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় দিনভর জারি ছিল 144 ধারা। বিজিবির পাশাপাশি মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। আর হবিগঞ্জের হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় এনসিপি। এ সময় সেখানে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরাও। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ছড়ায় উত্তেজনা। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এছাড়া বিভিন্ন স্থানে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা। তানিম রহমান, চ্যানেল 24। এদিকে জুলাই পদযাত্রায় এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলা, 144 ধারা জারি এবং পুলিশি বাধার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্র শক্তি। হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নেতারা অভিযোগ করেন, দেশে নতুন করে ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। সরকার জনবিরোধী সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীরা মেনে নেবে না। হুঁশিয়ারি দেন দেশে আর ফেসিবাদ ফিরতে না দেয়ার। বলেন, দমন পীড়নের পথ বেছে নিলে সরকার 1 বছরও টিকবে না। দেশের জায়গায় জায়গায় তাদের সন্ত্রাসী ক্যাডার বাহিনী দিয়ে আমার ভাইদেরকে আক্রমণ করা হচ্ছে। তারা বহুদলীয় গণতন্ত্রের নামে পুনরায় একদলীয় গণতন্ত্র কায়েম করবার দিকে ধাবিত হচ্ছে। খুন, গুম, ধর্ষণের স্বর্গরাজ্য বানাচ্ছে বাংলাদেশকে। এই বাংলাদেশের জনগণ এই সরকারকে আবার প্রত্যাখ্যান করবে। যেখানে আওয়ামী লীগ দমন পীড়ন করেছে, আপনারা যদি একই কায়দায় সেই দমন পীড়ন করতে চান, আপনাদের এই সরকার কিন্তু 1 বছরও টিকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের পর কথা জানান ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চলছে সম্ভাব্যতা যাচাই। বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেবার পর প্রথমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীনেশ ত্রিবেদী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে। এরপর গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত।
We are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful. And like I said, there is no issue which cannot be sorted out. Once the Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers. So I'm looking forward to everything which is positive. পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্যতা পর্যালোচনা করা হচ্ছে। তার আশা, সমতার ভিত্তিতেই এগিয়ে যাবে ঢাকা-দিল্লি সম্পর্ক। দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। খলিলুর রহমান আরও জানান, বাংলাদেশ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর, যেখানে পুনরায় ঝালাই করে নেওয়া হবে ওয়াশিংটনের সাথে সম্পর্ক। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, তারাও চাইছেন সম্পর্কটাকে আরও এগিয়ে নিতে। উনি পারস্পরিক সম্পর্কের সকল প্রধান দিক বোঝবার চেষ্টা করবেন। তার জন্য এটা এক্সপ্লোরেটরি বা উপলব্ধির সফর। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট কারোর সাথে সম্পর্ক উন্নয়ন মানে অন্য কারোর সাথে সম্পর্ক খারাপ হওয়া বোঝায় না। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনোই সেটা করব না। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে 3 লাখ এবং মালয়েশিয়া থেকে 5,000 রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার। দেশটির সাথে দ্বিপক্ষীয় আলোচনার পর এ কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বলেন, জান্তা সরকারের সাথে সফল কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই যুগান্তকারী অগ্রগতি সম্ভব হয়েছে। এর আগে মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত নিতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছিল। 2017 সাল থেকে সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে 13 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। পরে সাগরপথে অনেকেই মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাড়ি জমায়। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্প্রতি এই মামলায় আত্মসমর্পণের কথা জানিয়েছিলেন লতিফ সিদ্দিকী। কিছুতেই কাটছে না গ্যাস সংকট। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত বিভিন্ন যানবাহনের চালকরা। দিন শেষে আয় নেমে এসেছে অর্ধেকে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে কাটলো 4 ঘন্টা। মিটারের কাঁটা একটু একটু করে এগোলেও পাম্পের সামনে গাড়ির সারি যেন শেষ হতেই চায় না। এই দৃশ্য এখন রাজধানীর প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে। সিএনজি চালকরা বলছেন, স্বাভাবিক সময়ে যেখানে 2 মিনিটে গাড়ি রিফুয়েল করা যেত, এখন গ্যাসের চাপ কম থাকার কারণে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। সিরিয়াল দেবো 2-3 ঘন্টা, আবার এই 50-60 টাকার পামু, সারাদিনে জমা উঠে দিয়ে কষ্ট হয়ে যায়। তারপরে আমরা ইনকাম করবো কি? আমি কি করবো? 5 ঘন্টা পর গ্যাস উঠবে 100 টাকা 50 টাকা, এই দিয়ে 2 টিপ মারলেই শেষ। একই অবস্থা ভাড়ায় চালিত প্রাইভেট কার চালকদের। দিনে 3 থেকে 4 ঘন্টা কেবল গ্যাস নেওয়ার জন্য ব্যয় হওয়ায় কমে গেছে ট্রিপের সংখ্যা। ফলে দিন শেষে আয় নেমে এসেছে অর্ধেকে। রাত্রে করে সিরিয়াল দিতে হয়, গ্যাস না থাকলে যেমন গাড়ি তেলে চালাইতে হয়, এই আর কি, ডিউটি ম্যানেজ করা যায় না, সব কিছু মিলাই আর কি সমস্যা। এই গ্যাস আনতে যাই রাত 10টায়, আর ভোর 6টা বাজে আমি গ্যাস পাই না। সেখানে আবার পরের দিন বেলা 8টা 9টা 10টা 11টাও বাজে। আবার এমনকি নজলের কাছে গিয়া বলে গ্যাস নাই, বন্ধ। ভোগান্তি শুধু চালকদের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপর। যাত্রীর থেকে আমরা একটু বেশি ভাড়া নিই, কারণ যেখানকার ভাড়া 200 টাকা, আমরা হয়তো 220-30 টাকা, সময়তে 250 টাকা নিই, কারণ টিপ তো সারাদিন মারতে পারি না। সমস্যা হচ্ছে এটাই। দিনের পর দিন চলতে থাকা এমন পরিস্থিতি দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।
এলএনজির আমদানি ও মজুত বাড়াতে আরও একটি ভাসমান টার্মিনাল করবে সরকার। এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে প্রস্তাব। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ভাসমান টার্মিনাল মেরামত জটিল ও ব্যয় সাপেক্ষ, তাই স্থলভাগে টার্মিনালেই জোর দেওয়া উচিত। ব্যয়বহুল আমদানির পরিবর্তে দেশীয় গ্যাসের উত্তোলনে নজর দেওয়ার পরামর্শ তাদের। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। এলএনজি বা তরলীকৃত গ্যাসে বাংলাদেশ বছরে ৪৭ থেকে ৫৮ হাজার কোটি টাকা খরচ করে। ইরান যুদ্ধ শুরুর পর যোগান ব্যাহত হয়, সেই ব্যয় বাড়ে প্রায় ২০০%। এই বিপুল এলএনজি খালাসে টার্মিনাল আছে মোটে দুটি, যা সাগরে ভাসমান FSRU। এর মধ্যে সামিটেরটা ঠিক থাকলেও এক্সিলারেট এনার্জি পরিচালিতটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ২১ জুলাই। কারিগরি ত্রুটি ও বৈরী আবহাওয়ায় এমন সরবরাহ ঘাটতি নিত্যনৈমিত্তিক ঘটনা। এমন অবস্থায় আরও একটি ভাসমান টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট। ওয়াই গভর্নমেন্ট অলওয়েজ ইম্পোর্ট আপনার তেল, পেট্রোল? করুক, প্রাইভেটটা করুক, ইট হ্যাজ এ মার্কেট। তবে বুয়েটের এই শিক্ষকের মত ভিন্ন। তিনি বলেন, ভাসমান টার্মিনাল তুলনামূলক স্বল্প খরচে দ্রুততম সময়ে করা সম্ভব হলেও এর মেরামত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হয় স্থলভাগেই টার্মিনাল তৈরিতে জোর দেওয়া উচিত। প্রধান অসুবিধা হচ্ছে এর ফ্রিকোয়েন্ট মেইনটেনেন্স দরকার হয় এবং এটা হচ্ছে ভালনারেবল টু দ্য সিভিয়ার ক্লাইমেটিক অ্যান্ড সি কন্ডিশন। পরিত্রাণের একটা উপায় হচ্ছে আমাদের ল্যান্ড বেসড গ্যাসিফিকেশন ইউনিটে যাওয়া। পার ইয়ারে যদি আমি এটাকে টোটাল ক্যাপিটাল কস্টকে দেখি, তাহলে এটা কিন্তু অনেক কম, অর্থাৎ লাইফ সাইকেল কস্ট অনেক কম। সিপিডি বলছে, দীর্ঘমেয়াদে এলএনজির মতো ব্যয়বহুল জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সরকারের উচিত দেশীয় গ্যাসের অনুসন্ধান করা, পাশাপাশি তাগিদ দেন নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের। অভ্যন্তরীণ গ্যাসকূপ খনন যেগুলো পাওয়া গিয়েছে সেগুলোর কানেকশন তৈরি করা এবং নতুন যে সমস্ত গ্যাসকূপ খনন করা হচ্ছে এবং হবে সেগুলোর জন্য অর্থ বিনিয়োগ করাটাই এই মুহূর্তে দ্রুততর সময়ের জন্য এটা প্রয়োজন। সরকার যেন আগামীকালকে গ্যাসের সমাধান চেষ্টা না করেন, গ্যাসের সমস্যাটি থাকবে এবং এটা দীর্ঘমেয়াদী সমাধান দরকার, কিন্তু সমাধানটি এলএনজির মাধ্যমে নয়। এলএনজি নির্ভরতা না কমালে মধ্যপ্রাচ্য অস্থিরতা দেশীয় অর্থনীতিকে দীর্ঘমেয়াদে গভীর সংকটে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। নোয়াখালীর সেনবাগে শুরু হয়েছে নতুন গ্যাস কূপের খনন কাজ। সুন্দরপুর ৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের কাজ শুরু করে বাপেক্স। তবে ৪৫ দিন খনন ও ১৫ দিন পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে মজুদ গ্যাসের পরিমাণ। এখান থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাপেক্স জানায়, প্রাথমিকভাবে কূপটি ১৫৫০ মিটার খননের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর ১৩৬১ মিটার ও ১৪৫০ মিটার নিচে দুটি জোনে মিলতে পারে প্রাকৃতিক গ্যাস। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াতে ইসলামী। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের মামলা না থাকলেও ভোটে অযোগ্য ঘোষণার দাবি দলটির। নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সাথে ইসির বৈঠক শেষে একথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। জানান, নির্বাচন বিধিমালায় ৯টি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। বলেন, ইসিতে দলীয় লোক নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়। যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে। একটা হলো শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল, ২ হলো এমপিওভুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদেরকে অযোগ্যতা ঘোষণা করার যে বিধান করা হচ্ছে, এটাকে বাতিল করে যা পূর্বের বিধান ছিল সেটাকে বহাল করবে। বগুড়ার ধুনটে যমুনার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে শহরাবাড়ি স্পারের প্রায় ১২০ মিটার নদীতে বিলীন হয়েছে। বারবার ভাঙনের আতঙ্কে নদী পাড়ের মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন অনেকে। কেউ ঘরের টিন খুলছেন, কেউ নামাচ্ছেন বাঁশ কাঠ, কেউ আবার সহায় সম্বল নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। চোখে অশ্রু নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় নির্বাক ঘরহারা মানুষ। যে উঠান ছিল অসংখ্য হাসি কান্নার স্মৃতি,
তা এখন বিলীনের পথে। বগুড়ার ধুনটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার জন্য নির্মিত শক্তিশালী স্পারেই দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। মাত্র একদিনের ব্যবধানে বিলীন হয়েছে 120 মিটার অংশ। এতে দিশেহারা নদী তীরের মানুষ। যেটুকু ভাঙ্গা দেখতেছেন পুরো জায়গাটুকু একবারে বিশাল বড় একটা চাপ দিয়ে পুরোটাই আস্তে আস্তে নেমে যাচ্ছে। বাড়ি ঘর মানুষজন সবকিছু ক্ষতি হতেছে, সবসময় যার যা আছে সবই ক্ষতি। আর এই নদীর কাজ হবে হবে করে করে তো হইলো না। এখন দেখেন আজকে এই পর্যন্ত আজকে 2টার থেকে এই গ্রহণ বাদ চলে যাচ্ছে। অভিযোগ, প্রতি বছরই যমুনার ভাঙ্গন রোধে মেলে স্থায়ী ব্যবস্থার আশ্বাস, তবে নেওয়া হয় না কার্যকর পদক্ষেপ। আর বরাবরের মতো ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এটা ক্ষণস্থায়ী কাজ হচ্ছে, এটাতে আসলে সম্ভব না, কারণ পানি বৃদ্ধি পেলে দেখা যাবে যে আবার ভাঙবে। তাই আমরা চাই স্থায়ীভাবে কাজ করার। ফাটল ধরছে আজ 2-3 দিন আগে থেকে। এখানে পানি উন্নয়ন বোর্ডের লোক তারা মানে তাদের যে দায়িত্ব, তারা মানে আসার দরকার, তারা আসতো না, তারা দেখেও না দেখার ভান করতো। আমরা এটা রক্ষার্থে অলরেডি আপনারা জানেন আমরা বিগত প্রায় 1 মাস ধরেই এখানে কাজ আমাদের চলমান ছিল এবং আমরা আশা করছি এটা এখন যেহেতু আমাদের কন্ট্রোলের মধ্যে আমরা নিয়ে আসতে পারছি, এটা খুব দ্রুত আমরা রিকভার করে বের হতে পারব। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙলে ঝুঁকিতে পড়বে বিস্তীর্ণ এলাকা, আশ্রয় হারাবেন হাজারো মানুষ। এরই মধ্যে ঘর ছেড়েছে শতাধিক পরিবার। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। বর্ষা রাঙামাটির বাঘাইছড়িবাসীর কাছে এক আতঙ্কের নাম। আকাশে কালো মেঘ জমলেই নদীপাড়ের মানুষের মনে দানা বাঁধে অনিশ্চয়তার। কাঁচালং নদীর নাব্য সংকট আর স্থায়ী বাঁধ না থাকায় বছরের পর বছর বন্যা আর জলাবদ্ধতার সঙ্গে যুদ্ধ করে টিকে আছে এই এলাকার হাজারো মানুষ। আকাশে কালো মেঘ দেখলেই বুক কেঁপে ওঠে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার বারোবিন্দু এলাকার মানুষের। এটি কেবল বৃষ্টির আশঙ্কা নয়, তাদের বসতভিটা আর স্বপ্ন হারানোর ভয়। কাঁচালং নদীর নাব্য সংকট আর টেকসই প্রতিরক্ষা বাঁধ না থাকায় প্রতি বছরই এখানে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। পাহাড়ি ঢলের তীব্র স্রোত মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নেয়, রাস্তাঘাট ছাপিয়ে ঢুকে পড়ে লোকালয়ে। যার বড় উদাহরণ সাম্প্রতিক বন্যা, যাতে সরাসরি পানিবন্দী হয়ে পড়ে উপজেলার প্রায় 30,000 মানুষ। বছরে 2বার 3বার 4বার করে পানি হয়, যার কারণে আমরা খুবই ভুগি। আমার দোকানটা ছিল এই গাছের সঙ্গে পানি নিচে, এরকম বন্যা বড় বড় বন্যা এই যাবৎ চিন্তা হলো। সব বেঁচে যায় বলে অনেক নিরীহ মানুষের কষ্ট হয়। এই বার্তা আমার জোরে দরকার, কারণ পাহাড়ি বাঙালির উপকার হবে এই বার্তা যদি জোরে হয়। বেড়িবাঁধের যদি কাঁচালং নদীর 2 সাইডে করা হয় তাহলে আশা করি বাঘাইছড়ি বাঁচবে, তুলবান বাঁচবে, এই এলাকা বাঁচবে। তবে দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে এবার মিলেছে আশার বাণী। নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণে আশ্বাস দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী। বাঁধের ব্যাপারে সবাই ধরছে, আমি বললাম আপনি বলছেন এটা দ্রুততম সময়ের মধ্যে হবে, ড্রেজিং এবং বাঁধ, এই আর কি। ঠিক আছে, বাঁধটা কিন্তু দ্রুত প্রয়োজন। স্কুল ছাত্রছাত্রী সবাই কষ্ট পাচ্ছে, বলতেছে। দেশের অন্যতম বড় উপজেলা বাঘাইছড়িতে প্রায় 2 লাখ মানুষের বসবাস। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন অন্তত 1.5 লাখ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। আন্তর্জাতিক খবর, ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বহু এলাকা। আগুন নেভাতে গিয়ে গ্রিস ও ক্রিট দ্বীপে প্রাণ হারিয়েছেন 3 দমকল কর্মী। তীব্র দাবদাহ আর ঝড়ো বাতাসে ফ্রান্স, স্পেন, গ্রিস থেকে তুরস্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে ধ্বংসলীলা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত দক্ষিণ ইউরোপের 3,30,000-এরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ফ্রান্সের বোর্দোতে তাপমাত্রা ছুঁয়েছে 38 ডিগ্রি সেলসিয়াসে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত 126 জন দমকল কর্মী। অন্যদিকে স্পেনের মাদ্রিদে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই চলছে আগুন নিয়ন্ত্রণের লড়াই। জানাবো খেলার খবর। মেহেদী মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। টি20-র পাশাপাশি এই ফরম্যাটেও নেতৃত্ব দেবেন লিটন। সাদা বলে তার ডেপুটি তাওহিদ হৃদয় এবছর বিপিএল না করার ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ভারতের বাংলাদেশ সফর নিয়েও আসার কথা শোনাতে পারেননি।
2 মাস পর ক্রিকেট বোর্ডের সভা, ছিল এজেন্ডার পর এজেন্ডা। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, জানাতে গণমাধ্যমের সামনে সভাপতি তামিম ইকবাল। 3 ক্যাপ্টেন থেকে সরে এসেছে বিসিবি, নেতৃত্ব ভাগ করা হয়েছে সাদা ও লাল বলে। তাই টি-20-র পাশাপাশি ওয়ানডে অধিনায়ক হলেন লিটন দাস। মিরাজের সাথে কথা বলে এই সিদ্ধান্ত বলে জানালেন বিসিবি বস। আমাদের যে প্রসেসটা মেনটেন করা উচিত ছিল, আমি তার সাথে কথা বলেছি, হি এক্সপ্লেইনড, সব কিছু বুঝে and in agreement from both the side we have decided this. টানা 4 সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতে হার শুধু পারফরমেন্সে মিরাজের নেতৃত্ব হারানোর কারণ নয়, বাইরের ঘটনাও প্রভাব ফেলেছে। একই সঙ্গে লিটনের উপর আস্থা রাখার কারণও ব্যাখ্যা করলেন তামিম। আমরা প্রবাবলি যে লেভেল অফ পারফরমেন্স তার থেকে আশা করছিলাম, and plus the outside, this is what we feel, the outside noises was probably affecting him. আমার কাছে মনে হয় যে we are quite impressed with his leadership quality, and the T20 team under him also did very well. So এগুলো অনেক কিছু কনসিডার করে আমরা এই জিনিসটা নিয়েছি। ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার কথা শোনাতে পারেননি বিসিবি সভাপতি, তবে জানালেন দ্রুতই যে কোনো একটা সিদ্ধান্ত আসবে। ইন্ডিয়া সিরিজ নিয়ে আনফরচুনেটলি আমার কাছে কোনো নিউজ নাই, বাট দেয়ার আর সার্টেন থিংস দ্যাট আর বিয়ন্ড মাই কন্ট্রোল। এবছর বিপিএল না করার ইঙ্গিত দিলেন তামিম, সময় নিয়ে ভালোভাবে টুর্নামেন্ট করার আশা। I personally don't think we have enough time to host the BPL properly, but আমরা যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে BPL করি তখন আমরা প্রপারলি করব। জেলা ও বিভাগের কোচ নিয়োগ প্রক্রিয়ার ভুল স্বীকার করলেন বিসিবি সভাপতি। একই সঙ্গে কোচ হতে আগ্রহীদের ক্রিকেট জ্ঞান নিয়েও তার প্রশ্ন। একটা প্রশ্ন দেখলাম যে হোয়াইট বলে কি কি আউট হওয়া যায়, ওখানে আনসার দেখলাম বোল্ড আর এলবিডব্লিউ। এখন এই ধরনের যদি আনসার থাকে তাহলে তো ভাই কোচিং আসাই ভালো। বোর্ড সভায় অনুমোদন পেয়েছে সেন্টার অফ এক্সিলেন্স। এই প্রকল্প নিজস্ব অর্থায়নে করলেও পূর্বাচল স্টেডিয়াম নির্মাণে সরকারের সহযোগিতা চায় বিসিবি। ইফ দ্য গভর্নমেন্ট ফিলস লাইক দ্যাট আমাদেরকে ফান্ড করবেন, এন্ড দেন উইল স্টার্ট অ্যাজ সুন অ্যাজ উই গেট দ্য ফান্ডস। মেডিকেল বিভাগের কাজে সন্তুষ্ট নয় ক্রিকেট বোর্ড। রিহ্যাব ম্যানেজার হয়ে টাইগার ক্রিকেটে ফিরছেন মারিও ভিল্লাভারায়ন। অন্য সব বিভাগের মতো বাংলাদেশ দলকেও প্রতি 6 মাস অন্তর মূল্যায়ন করবে বিসিবি। আফটার 6 months we are going to review. ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এই ছিল সকাল 7টার খবরে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।